মানুষ তো সবই দেখছেন। ওই দলটি তো ভাঙড়ে ছাড়া আর বাইরে তো 6টা বিধানসভায় ভোট পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তা সত্ত্বেও ওনারা প্রার্থী ঘোষণা করেছেন। আইএসএফ কোথায় নমিনেশন দিল? আইএসএফের নমিনেশন সঠিক সময় দিতে পারেনি বলে তো 82 জন বাতিল হলো, সিপিএমেরও বাতিল হলো। তারাও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। নমিনেশন দিয়েছেন অতিরিক্ত সময়ে, 15 তারিখ 3টের পরে নমিনেশন দিয়েছে, বাতিল হয়েছে। কিছু নমিনেশন তারা দিয়েছিলেন। আইএসএফ নেতারা মন্তব্য করছেন যে পঞ্চায়েত ভোটের সময় সিপিএমরা নমিনেশন জমা করতে পারেনি, তাদের দুর্বলতা ছিল, তাদের সাহস ছিল না। কিন্তু যেই লোকসভা ভোট সামনে এসেছে তখন তানারা লড়াইয়ের জন্য এগিয়ে এসেছেন। কি বলবেন, এটাই কি তাহলে একটা দুর্বলতা ছিল সিপিএমের? আইএসএফ কোথায় নমিনেশন দিল? আইএসএফের নমিনেশন সঠিক সময় দিতে পারেনি বলে তো 82 জন বাতিল হলো, সিপিএমেরও বাতিল হলো। তারাও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি। নমিনেশন দিয়েছেন অতিরিক্ত সময়ে, 15 তারিখ 3টের পরে নমিনেশন দিয়েছে, বাতিল হয়েছে। কিছু নমিনেশন তারা দিয়েছিলেন, তাতে গণ্ডগোল হয়েছে। সেই গণ্ডগোলে সামিল আমরা হয়নি। নানা রকমভাবে গণ্ডগোল হয়েছে। তৃণমূল বাধা দিয়েছে, আইএসএফ প্রতিরোধ করেছে। ইয়ং ছেলেদের দিয়ে সেখানে একটা রক্তবন্যা বয়েছে ভাঙড়ে। আমরা তার শরিক নই। তাহলে এই যে ভাঙড়ে এত আইএসএফ সমর্থক রয়েছে, কর্মীরা রয়েছে, কিন্তু সেই যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার যিনি আইএসএফের প্রার্থী হয়েছেন তাহলে তিনি এবারে জিতবে না? মতামত কি আপনার? আইএসএফের, আমি তো আগেই বললাম, একটা দল নিঘাত পরাজিত হবে, সেই দলের মানুষ থাকে নাকি? মানুষ থাকবে? লড়াই করুক না, পরিষ্কার হয়ে যাবে। 4টা জুন পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনারা মিডিয়া দেখবেন। তাহলে বলতে চাইছেন আইএসএফ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না কোথাও? আমি অন্য দল সম্পর্কে মন্তব্য করতে চাই না। তারা তাদের চিন্তাভাবনা নিয়ে চলছেন। আমরা দীর্ঘদিন ধরে বামপন্থী দলটা হচ্ছে সর্বভারতীয় দল বললেও ভুলে, আমরা যে কমিউনিস্ট পার্টি করে সারা দুনিয়ার পার্টি, আমরা সেই পার্টি করি যে পার্টি সাময়িক বিপর্যয় হতে পারে আবার মাথা তুলে দাঁড়াবে। অন্য দল কে আসবে কে যাবে সে সম্পর্কে মন্তব্য করার আমার দরকার নেই। এই শেষ প্রশ্ন, যে একাধিক সাধারণ মানুষেরা যেভাবে এই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে যে সব জায়গাতে চলছে কাটমানি, দুর্নীতি, এই বাম সরকার যখন আবার পুনরায় ফিরে আসবে এই দুর্নীতির বিরুদ্ধে আপনাদের লড়াই জারি থাকবে? দুর্নীতি মুক্ত করবেন? অবশ্যই। আপনারা তো দেখেছেন যে ইলেকট্রাল বন্ড সিপিএম 1 টাকা নিয়েছে নাকি? বিজেপি নিয়েছে, তৃণমূল নিয়েছে, অন্য দলরা নিয়েছে এবং সেকেন্ড হয়েছে। একটা আঞ্চলিক দল হিসেবে সে সেকেন্ড হয়েছে। আমরা বামপন্থীরা এখনও কৌটো নেড়ে মানুষের কাছে চাঁদা তুলে আমরা দল চালাই। আমাদের অনেক কর্মীরা নিঃস্ব হয়ে গেছেন এই দলটা করতে গিয়ে। এখন এমন কর্মী আছেন যাদের আমাদের মধ্যে বিমান বসুদের পাওয়া যায়, বাদল জামাদারদের পাওয়া যায়, আমাদের হরকিষাণ, আমাদের সুরজিৎরা যারা ছিলেন, ইন্দ্রজিৎ গুপ্তরা ছিলেন, যারা বামপন্থী আন্দোলন, তারা দীর্ঘদিন নিজেদের সংসার না করে দলের কাজ করেছেন, মানুষের হয়ে কাজ করেছেন। আছে নাকি কোনো দলে এরকম কোনো নজির? যারা এসছেন তারা শুধু লুট করেছেন, দেশের লুট করেছেন, জিনিসপত্রের দাম বাড়িয়েছেন। এখানে জানেন তৃণমূলে এখানে সিএসসি কোম্পানি বেসরকারিকরণ করা হয়েছে, সেই ইলেকট্রিক কোম্পানি, সেই কোম্পানি 700 কোটি টাকা দিয়েছে তৃণমূলকে, আর বিদ্যুতের দাম 2 টাকা থেকে 7 টাকা ইউনিট হয়ে গেছে। তাহলে এইভাবে সর্বনাশ হচ্ছে, মানুষের সর্বনাশ মানুষ তো নিজেরা বুঝবেন। সেই তৃণমূল, সেই বিজেপি যারা বলেছিল যে আমরা আচ্ছা দিন আনবো, যারা বলেছিল কালো টাকা বিদেশ থেকে আনবো, উদ্ধার করে এনে 15 লক্ষ টাকা করে পরিবারে দেবো, তারা দিতে পেরেছে? উল্টে মানুষ যখন বিক্ষোভ দেখাতে শুরু করেছে তাদের বিরুদ্ধে, তখন নানাভাবে সাম্প্রদায়িক বিভেদের সৃষ্টি করতে চেষ্টা করেছে। তবে মানুষ সাম্প্রদায়িক বিভেদ ভুলে, কারণ রুজি রুটির লড়াইতে, তাদের পেটের জ্বালায়, চাকরির দাবিতে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে মানুষ আবার জোট বেঁধেছে। ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা তথা ভাঙড়ের মানুষ জোটের পক্ষেই থাকবে বলে আমি মনে করি। বেশ, আপনার নাম? রশিদ গাজী, সিপিআইএম দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্য, ভাঙড় 2 এরিয়া কমিটি কনভেনার। অফারটা ঈদের জন্য আছে, ঈদ অবধি অফার আছে। আপনার ঘটকপুকুর বাসন্তী হাইওয়ে
অপোজিট হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের লিলন গ্যারেজের অপোজিট সম্রাট এন্টারপ্রাইজ। ঈদের অফার চলছে, কম দামে ও সহজ কিস্তিতে নিয়ে যান ইলেকট্রিক বাইক। তবে আজই চলে আসুন সম্রাট এন্টারপ্রাইজে। দেরি না করে আজই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। এবং বিজেপি সর্বগ্রাসী যে মনোভাবের বিরুদ্ধে আমাদের মূল লড়াই, সেই লড়াইতে আমরা আগেও যেমন ছিলাম এখনও সেই জায়গায় আছি। আমাদের সাথে আইএসএফের একটা নির্বাচনী বোঝাপড়া হয়েছিল 2021 সালে, আমরা তার হয়ে লড়াই করেছিলাম। পঞ্চায়েতে আমাদের সাথে বোঝাপড়া না হলেও আমরা তাদেরকেই সাপোর্ট করেছিলাম। আমরাও এই লোকসভাতে আমাদের ক্যান্ডিডেট এক্ষেত্রে সৃজন ভট্টাচার্য প্রার্থী হয়েছে। আমরা সৃজন ভট্টাচার্যকে নিয়ে লড়াই করছি এবং লড়াই করে যাব। এবং সৃজন ভট্টাচার্য যে ধরনের প্রার্থী, ছাত্র নেতা, বয়সে কম এবং লড়াকু মানসিকতা, দীর্ঘ আন্দোলনের তার অবদান আছে। সেই সুবাদে আমরা যাদবপুর তথা ভাঙড়ের মানুষের কাছে আমাদের যে আবেদন, যিনি রুজি রুটির লড়াইতে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, আপামর দুর্নীতিগ্রস্ত তৃণমূল, সমস্ত এই যে মানুষের যে কণ্ঠস্বর সেটা লোকসভায় পৌঁছানোর দায়িত্ব কমরেড সৃজন ভট্টাচার্যকেই যাদবপুরের মানুষ দেবেন বলে আমি মনে করি। গতকাল প্রার্থী ঘোষণা হয়েছে, তাই এ নিয়ে কি মন্তব্য করবেন আপনি? বোঝাপড়া হয়নি, প্রার্থী ঘোষণা করেছেন, ঠিকই আছে। তারা তাদের মতো লড়বেন। তারা যদি বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী মনোভাব থাকে, তারা নিশ্চয়ই লড়াই করবেন। ভাঙড়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা লড়াই করবেন, আমরাও লড়াই করব। ভাঙড়ের মানুষ বিবেচনা করবে, মানুষ যাদেরকে পছন্দ করবেন তাদের ভোট দেবেন। এই যে একাধিক মানুষ ক্ষোভ প্রকাশ করছে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আইএসএফ সিপিএমের জোট হওয়ার দরকার ছিল, কিন্তু সেই ক্ষেত্রে সিপিএম আইএসএফ জোট হলো না। কি বলবেন এ বিষয়ে? মানুষ দেখছেন তো, মানুষ তো সবই দেখছেন। ওই দলটি তো ভাঙড়ে ছাড়া আর বাইরে তো 6টা বিধানসভায় ভোট পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তা সত্ত্বেও ওনারা প্রার্থী ঘোষণা করেছেন। ওই প্রার্থী তো জয়ের কোনো সম্ভাবনা নেই। ওনারা প্রার্থী দিয়েছেন, লড়াই করবেন, মানুষ বিচার করবেন, সবই মানুষ দেখছেন। তাহলে লোকসভা ভোটে লাল ঝান্ডা আবার মাথা তুলে দাঁড়াচ্ছে এই ভাঙড়ের বুকে? আর দেখতে পাবেন, কয়েকদিন পরে দেখতে পাবেন ভাঙড়ের লাল ঝান্ডা। আমি তো আগেই বলেছি, এই রমজান মাস বিষয়টা থাকার জন্য আমরা প্রার্থীকে নিয়ে বেশি প্রোগ্রাম আমরা নিইনি।